আজকের এই মুহূর্তের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 17 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আগামী শুনানি পর্যন্ত বোর্ডে নতুন নিয়োগ নয়, ওয়াকফ শুনানিতে কি বলল সুপ্রিম কোর্ট। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে শুনানিতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আগামী শুনানি পর্যন্ত নয়া আইনে ওয়াকফ বোর্ডে কোনো নিয়োগ করা যাবে না। পাশাপাশি নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতেও কোনো বদল আনা যাবে না। অর্থাৎ কার্যত স্থিতাবস্থা বজায় রাখার পক্ষেই এদিন নির্দেশ দেয় শীর্ষ আদালত। আগামী 5 মে আগামী শুনানির দিন ধার্য হয়েছে। পরবর্তী খবর, ওয়াকফ আইন বিকৃত রিপোর্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিধায়ক সিদ্দিকের। ওয়াকফ আইন নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই এমন কোনো মন্তব্য তিনি কখনও করেননি বলে স্পষ্ট জানালেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে দল থেকে নিলম্বিত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। বরং জনসমক্ষে তার ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ বিকৃতি করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। শ্রীভূমি জেলার এক সাংবাদিক বৈঠকে সিদ্দিক বলেন, সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে প্রতিক্রিয়া জানতে 3 জন সাংবাদিক আমার কাছে আসেন। তাদের সামনে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের বক্তব্য উদ্ধৃত করে কিছু মতামত প্রকাশ করি, কিন্তু পরে দেখি সংবাদ মাধ্যমে সেই বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আমি ওয়াকফ আইন নিয়ে আন্দোলনের বিরুদ্ধে বলেছি। এটি পুরোপুরি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি জানান, এদিন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে জমিয়ত উলামায়ে হিন্দের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, দেশ জুড়ে প্রায় 3 লক্ষাধিক মানুষ শান্তিপূর্ণভাবে এই বিলের প্রতিবাদ করেছে, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। বিলটি ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর লাভ করেছে। এখন উচিত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়া। আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া উচিত নয়, এটাই ছিল জমিয়তের বক্তব্য। তিনি শুধু সেই বক্তব্যই সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। তিনি আরও বলেন, এই বিকৃত সংবাদ কেবল সমাজে ভুল বার্তা ছড়িয়েছে তাই নয়, আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনামকে ক্ষুণ্ণ করেছে। এটি এক ধরনের চক্রান্ত যাতে আমাকে জনসমক্ষে হেয় করা যায়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সিদ্দিক জানান, এই সংবাদ পরিবেশন কোনো মতেই সাংবাদিকতার নৈতিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, আমি খুব শীঘ্রই এই সাংবাদিক ও সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সত্যকে বিকৃত করে সংবাদ পরিবেশন করাটা অত্যন্ত দুঃখজনক। সংবাদ মাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি, যাচাই না করে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন খবর পরিবেশন থেকে বিরত থাকুন। সংবাদপত্র বা টিভি চ্যানেল কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার হাতিয়ার হতে পারে না। সাংবাদিক বৈঠকের পর তিনি ফের জানান, ওয়াকফ আইন এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিপক্ষে কোনো মন্তব্য দেননি। এ বিষয়ে তার অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, একজন সংখ্যালঘু প্রতিনিধি হিসেবে কখনোই আন্দোলনের প্রয়োজন নেই এমন কথা বলেননি, শুধু জমিয়তের বক্তব্য তুলে ধরেছিলেন। পরবর্তী খবর, প্রার্থী বাছাই ইস্যুতে কাছাড় কংগ্রেসের সভাপতি ও বিধায়কদের দ্বন্দ্ব প্রকাশ্যে। বিধায়ক খলিলের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসে রিপোর্ট করবেন অভিজিৎ। কাছাড়ে বড়খোলা বিধানসভা এলাকার ভুবনেশ্বরনগর, শ্রীকুনা ও কাঠিগুড়া বিধানসভা এলাকার মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে জোড়া বি ফর্ম ইস্যুকে ঘিরে কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। কাঠিগুড়ার দলীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এ নিয়ে প্রকাশ্যে জেলা নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর পাল্টা হিসেবে অভিজিৎ পাল সাংবাদিক সম্মেলন ডেকে স্পষ্ট ভাষায় বলেছেন, জোড়া বি ফর্ম ইস্যুর দায়ভার কোনোভাবে এড়াতে পারেন না বড়খোলা এবং কাঠিগুড়ার 2 বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং খলিল উদ্দিন মজুমদার। এখানেই থেমে না থেকে অভিজিৎ এও বলেন, দলীয় অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে প্রকাশ্যে মুখ খুলে খলিল উদ্দিন শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ নিয়ে তিনি রিপোর্ট পাঠাবেন প্রদেশ কংগ্রেসের কাছে। কাটিগুড়ায় সংবাদ মাধ্যমের কাছে খলিল উদ্দিন মন্তব্য করেন, দলীয় প্রার্থী বাছাইয়ে তার মতামতকে মোটেই গুরুত্ব দেওয়া হয়নি। এর সূত্র ধরে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তথা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্য অরুণ দত্ত মজুমদার, সূর্যকান্ত সরকার, আব্দুল হাই লস্কর, দেবদীপ দত্ত, সজল বণিক, আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে অভিজিৎ পাল 2 বিধায়কের উপর দায়ভার চাপান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এবং প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শরীফুজ্জামান লস্করও। তবে সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তারা বেরিয়ে যান।
বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ বলেন, কমিটির চেয়ারম্যান হিসেবে দলীয় প্রার্থী বাছাই বা জোড়া বি ফর্ম ইস্যুর দায়ভার স্বাভাবিকভাবেই বর্তায় তার উপর। তবে এরপরও গোটা অধ্যায়ে এমন কিছু ঘটনা ঘটেছে যার দরুন দুই বিধায়ক কোনোভাবেই দায়ভার এড়াতে পারেন না। তার বয়ান অনুযায়ী জেলার 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 23টিতে তারা তেমন কোনো সমস্যা বিনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেন, কিন্তু ভুবনেশ্বর নগর, শ্রীকুনা এবং মোহনপুর সালতাপড়া এই দুটি আসনের ক্ষেত্রে যে 2 জন করে প্রার্থী টিকিটের দাবি জানিয়েছিলেন তারা সবাই এতটাই যোগ্য যে এর মধ্যে থেকে নাম চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছিল। মনোনয়নপত্র পেশ করার শেষ দিন ছিল 11 এপ্রিল। এর আগে 10 এপ্রিল কমিটির সদস্যরা বৈঠকে বসে 23টি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেন। বাকি থেকে যায় ভুবনেশ্বরনগর, শ্রীকুনা এবং মোহনপুর সালতাপড়ার ব্যাপারটা। এ নিয়ে সিদ্ধান্ত নিতে 11 এপ্রিল শেষ দিনে তড়িঘড়ি করে সকালের দিকে ফের বৈঠকে বসে কমিটি। কিন্তু এর আগেই কেউ একজন ভুবনেশ্বরনগর শ্রীকুনা আসনের 2 দাবিদারের মধ্যে একজনকে বি ফর্ম দিয়ে দেন। ব্যাপারটা জানার পর সিদ্ধান্ত নেওয়া হয় 2 দাবিদারই যেহেতু যোগ্য আর কমিটির অজান্তে একজনকে বি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, তাই কাউকেই দলীয় টিকিট দেওয়া হবে না। তা নিশ্চিত করতে অন্য দাবিদারকেও বি ফর্ম দিয়ে দেওয়া হয়, যাতে করে পরবর্তীতে দুজনেরই দলীয় প্রতীক প্রত্যাহার করে নেওয়ার সুযোগ থাকে। সেই অনুযায়ী কাজ হয়েছে। এবার 2 প্রার্থী নির্দল হিসেবে লড়বেন আর ওই জেলা পরিষদ এলাকার কংগ্রেস কর্মীরা যাকে যোগ্য মনে করবেন দাঁড়াবেন তার পেছনে। একইভাবে মোহনপুর সালতাপড়া আসন নিয়েও শেষ লগ্নের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। কমিটির সদস্য কাটিগড়ার বিধায়কও ছিলেন দুটানায়। এসবের মাঝে মনোনয়নপত্র পেশ করার সময়সীমাও ক্রমে ফুরিয়ে আসছিল, তাই সিদ্ধান্ত নেওয়া হয় দুজনেই মনোনয়নপত্র পেশ করুন। পরবর্তীতে একজনকে চূড়ান্ত করা সম্ভব হলে দল তাকে দলীয় প্রতীকে লড়ার অনুমতি দিয়ে অন্যজনকে প্রত্যাহার করে নেবে। যদিও শেষ পর্যন্ত মনোনয়নপত্র পরীক্ষা পূর্বেই দলীয় প্রার্থী হিসেবে টিকে থাকেন একজন, অন্যজন হয়ে যান নির্দল। এভাবে জোড়া বি ফর্ম এপিসোডের বর্ণনা দিয়ে 2-2 4 মেলানোর অঙ্কে অভিজিৎ বলেন, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি বি ফর্ম ইস্যু করলেও প্রার্থীদের কাছে সেসব পৌঁছে দেওয়ার জন্য অর্পণ করা হয়েছিল ব্লক কংগ্রেস সভাপতি বা বিধায়কের কাছে। বড়খলা এবং কাটিগড়ার প্রার্থীদের বি ফর্ম নিয়ে গিয়েছিলেন 2 বিধায়ক, তাই কোনোভাবেই দায়ভার এড়াতে পারেন না তারা। এরপর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, কিভাবে কি হয়েছে 2 বিধায়ককেও এ নিয়ে জিজ্ঞেস করা উচিত। তিনি আরও বলেন, একে তো পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কংগ্রেসকে মুখোমুখি হতে হচ্ছে শাসক দলের নানা অনৈতিক কার্যকলাপের। এরপর আবার কিছু মুখোশধারী কংগ্রেসই উঠে পড়ে লেগেছেন দলের ক্ষতি করতে। দলীয় প্রার্থীদের ভুল পথে পরিচালনা থেকে ধরে মনোনয়নপত্র প্রত্যাহারের চেষ্টা চালানো কিছুই বাকি রাখছেন না এই মুখোশধারীরা। সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং প্রদেশ কমিটির কাছে এসব নিয়ে রিপোর্ট পাঠানো হবে বলেও ইঙ্গিত দেন তিনি। অভিজিৎ আরও দাবি করেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি কাউকেই সমর্থন করেননি। কমিটির অন্যান্য সদস্যরা মিলে যাকে বাছাই করছেন তার নামই চূড়ান্ত করা হয়েছে। এসব বলার পর তিনি আবার সুর বদলে এও বলেন, মোহনপুর সালতাপড়ায় কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। ভুবনেশ্বরনগর, শ্রীকুনায়ও 2 প্রার্থীর মধ্যে স্থানীয় কংগ্রেসীরা যার পেছনে দাঁড়াবেন তাকে আটকাতে পারবে না কেউ। এমনটা না হলে তিনি জেলা সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা করেন। পরবর্তী খবর, পঞ্চায়েত নির্বাচনে ভালোই ফল করবে বিজেপি, এমনই কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে দাঁড়িয়ে তিনি অবশ্য এটাও বলেন, ধুবড়ী, দক্ষিণ শালমারা, বরপেটা এবং হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বিজেপিকে। আজ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আর শেষ দিনে অনেক প্রার্থী যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন তা নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ পর্যন্ত অপেক্ষা করুন, বিজেপির অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। তবে শুধু বিজেপি নয়, অগপ প্রার্থীও জয়ী হবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কেবল ধুবড়ী, দক্ষিণ শালমারা, বরপেটা এবং হাইলাকান্দিতেই প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে বিজেপিকে, বিশেষ করে জেলা পরিষদে। বাকি কোথাও বেশি কোথাও কম মোটামুটিভাবে লোকসভা নির্বাচনের মতো পঞ্চায়েতে ভালোই ফলাফল হবে বিজেপির। এদিকে গত মঙ্গলবার নলবাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আঞ্চলিক পঞ্চায়েতের 200টি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। 17-18টি জেলা পরিষদেও জিতেছে বিজেপি। যেহেতু গ্রাম পঞ্চায়েতে প্রতীক চিহ্নের ব্যবস্থা নেই, এর ফলে হাজারের বেশি দলের কার্যকর্তা জয়ের মুখ দেখেছেন। বিজেপি জিতুক সেটাই চায় কংগ্রেস। বলতে গেলে নির্বাচনের আগে এক প্রকার ওয়াক ওভার দিয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী বলেন, ময়দানে নির্দল প্রার্থী বেশি নেই, তাই এবার পঞ্চায়েত নির্বাচনে রেকর্ড সংখ্যক আসনে জয়ী হবে বিজেপি। প্রশ্ন উঠে, বিধানসভা নির্বাচনের আগে কি পঞ্চায়েত নির্বাচন সেমিফাইনাল? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, সেমিফাইনাল না কোয়ার্টার ফাইনাল তা জানি না, কারণ এরপর বিটিআর মিসিং স্বশাসিত পরিষদ এবং টেঙ্গাল কোচারি স্বশাসিত পরিষদের নির্বাচন রয়েছে। ফলে কোনটা সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল তা বলা কঠিন। তবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে জিতবে বিজেপি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।